নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের নতুন এপিসোড। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে নেপাল এবং তার এই ঘটনার পেছনে কারা রয়েছে। সত্যিই কি এই জেন জেড যাদের বলা হচ্ছে, যাদের বয়স 28 বছরের নিচে ছাত্রছাত্রী, তারা এই সরকার এই রেজিম চেঞ্জ করে দিল? একটা নির্বাচিত এবং সরকারি সম্পত্তি পুড়িয়ে ঝুড়িয়ে, পার্লামেন্ট পুড়িয়ে, সবার বাড়িতে আগুন লাগিয়ে এইভাবে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেললো, যেটা দিনের পর দিন চেষ্টা করে আমেরিকা তার সৈন্য নামিয়ে করতে পারে না, রেজিম চেঞ্জ সেটা করে ফেললো। তাহলে কি এতটাই মানুষের বিক্ষোভ ছিল? বাংলাদেশের যে ঘটনা আমরা দেখেছি সেই ঘটনার সাথে অনেকেই মিল পাচ্ছেন, তাই নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত আসবো যে কিভাবে নতুন করে এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে মার্কিন শক্তি বা আমেরিকান শক্তি রেজিম চেঞ্জ করে দিচ্ছে। মানুষের মধ্যে যে ক্ষোভ, অ্যাঙ্গার, অর্থনৈতিক অবস্থার সুযোগে মানুষের মধ্যে পুঞ্জীবিত ক্ষোভ, সেটাকে কাজে লাগিয়ে, দারিদ্র্যকে কাজে লাগিয়ে, বিক্ষোভকে কাজে লাগিয়ে রেজিম চেঞ্জ করে দিচ্ছে বিভিন্ন দেশে। সেই নিয়ে আলোচনায় আসব এবং তারই একটা রেপ্লিকা বা ছবি আমরা কিন্তু নেপালে দেখলাম। আমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই এবং আমি বিগত 2-3 দিন ধরে এ ব্যাপারে কোনো ভিডিও করিনি, একটাই কারণে, বিস্তারিত আপনাদের সামনে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে। আপনাদের মনে আছে 2010 সালে আরব বসন্তের কথা। 2010 সালের 17ই ডিসেম্বর তিউনিসিয়াতে একটি ফলওয়ালা, যার নাম হচ্ছে বুয়াজেজি, তিনি পুলিশের একটি গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে, পুলিশ তার উপর চড়াও হয় এবং সেটাকে কেন্দ্র করে সে গায়ে আগুন দেয়। তারপরে সোশ্যাল মিডিয়ায় জনতাকে ডাক দেওয়া হয় রেজিম চেঞ্জের জন্য, পথে নেমে মানুষ বিক্ষোভ দেখাতে থাকে এবং শেষ পর্যন্ত তিউনিসিয়ার যিনি প্রধান ছিলেন শাসক বেন আলী, 23 বছর ধরে শাসন করেছিলেন। ভালোই মন্দয় মিশিয়ে তিউনিসিয়া কিন্তু একটা শিক্ষিত সম্প্রদায় উঠে এসেছিল, ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলছিল, দেশের মানুষ যে খুব খারাপ ছিল তাও নয়। তিনি শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যান এবং সৌদি আরবে আশ্রয় নিতে বাধ্য হন। এই আরব বসন্তের প্রভাব শুধুমাত্র তিউনিসিয়াতেই সীমাবদ্ধ ছিল না। ইজিপ্ট, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, বিভিন্ন জায়গায় যেগুলো আমেরিকা মনে করেছে তার শাসককে পরিবর্তন করা দরকার, ঠিক ইজিপ্টে আপনাদের মনে আছে এইভাবে হোসনে মুবারককে কিভাবে সরকারকে পতন ঘটানো হয়েছিল। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না, শেষ পর্যন্ত এই মিশর বা ইজিপ্টে বর্তমান যিনি প্রেসিডেন্ট বলে দাবি করেন এবং তিনি মিলিটারিও প্রধান, আবদেল ফাতাহ, একেবারে আমেরিকান হাতের লোক, আমেরিকান কাঠপুতুল, এবং তিনি একজন ভয়ঙ্কর ডিক্টেটর। আপনারা জানেন কিভাবে লিবিয়ার গাদ্দাফিকে সরিয়ে দেওয়া হয়েছিল। গাদ্দাফি বলা যেতে পারে একনায়ক ছিলেন ঠিকই, কিন্তু তিনি লিবিয়াকে একটা অন্য জায়গায় তুলে ধরেছিলেন। এরপরে লিবিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। আপনারা জানেন ত্রিপোলিকে কেন্দ্র করে যে বিভাজন এবং লিবিয়ার একটা তেলের ভান্ডারকে লুণ্ঠন চালানো হয়েছে, এবং সবটাই কিন্তু করা হয়েছে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আরও যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, যে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোকে রেগুলারাইজ করা বা তাদেরকে নিবন্ধকৃত করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া, এবং সেই নির্দেশ মতো এই অ্যাপেদেরকে বলা যে তোমরা একজন রিড্রেসালের লোক রাখো নেপালের কাঠমান্ডুতে, মানুষ গ্রিভেন্স করলে তার কাছে বিচার চাইতে পারে, এবং সেটাকে কেন্দ্র করে রেজিম চেঞ্জ করে দেওয়া। এই প্রত্যেকটা দেশেই কিন্তু মানুষের মনের মধ্যে ক্ষোভ ছিল, কিন্তু এই প্রত্যেকটা দেশের মানুষই আগে যে অবস্থায় ছিল আর বর্তমানে যে অবস্থায় আছে সেটা কিন্তু শতগুণে খারাপ। পাশের পড়শি দেশ বাংলাদেশ দেখুন, হাসিনা
ডিক্টেটরের মতো হয়তো ইলেকশন করেননি, 2-3 বার ইলেকশনে ধাঁধলি করেছেন, জিতেছেন, কিন্তু আজ জামাতের হাতে, উগ্র মৌলবাদীদের হাতে বাংলাদেশ চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতের সংগঠন জিতেছে এবং তাই নিয়ে অনেকে হাউতাশ করছে। তারা কবর থেকে বিভিন্ন মৃতদেহ তুলে সেগুলোকে নিয়ে উল্লাস করছে, এমনকি মুসলিম মাজারের ওপর হামলা করছে। বাংলাদেশ আজ একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। হাসিনা কিন্তু একসময় বলেছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপ, যেখানে আমেরিকা তাদের বসতি করতে চেয়েছিল, সেটা আমি রাজি হইনি বলেই এই অবস্থা দাঁড়িয়েছে। আসলে নতুন যে পদ্ধতি, এই পদ্ধতিতে সেনাবাহিনী নামিয়ে রেজিম চেঞ্জের দরকার খুব একটা হয় না। মানুষের মধ্যে বিভিন্ন এনজিওকে কাজে লাগানো হয়, তাদেরকে ফান্ডিং করা হয়, তাদের মানুষের এই গণতান্ত্রিক পদ্ধতি বলুন আর একনায়কতান্ত্রিক পদ্ধতি বলুন, যারা শাসন ক্ষমতায় দিনের পর দিন থাকে, ধরুন আমাদের রাজ্য বা সারা ভারতের সর্বভারতীয় ক্ষেত্রে যদি দেখা যায়, মোদি অমিত শাহকে কেন্দ্র করে যে টাকার পাহাড় গড়ে তুলছে, রিলায়েন্স থেকে শুরু করে আদানি গোষ্ঠী এবং আরো বেশ কিছু গোষ্ঠী, যে ক্র্যানি ক্যাপিটাল, তাতে ডুবে রয়েছে তারা, তাদের বিরুদ্ধে কি মানুষের ক্ষোভ নেই? কিন্তু এটা মার্কিন স্বার্থ পরিপূরণ করছে। আমি এই ব্যাপারে বিস্তারিত খোঁজ নিয়েছি। প্রধানমন্ত্রী ওলি এখন কোথায়, এই ব্যাপারে আজকে রাত্রিবেলা, গতকাল রাত্রিবেলা রাদার একটি চিঠি তিনি পোস্ট করেছেন অলরেডি এবং জেনজিদের উদ্দেশ্যে, এবং বলেছেন, ডিয়ার জেনজি সন্স অ্যান্ড ডটার্স, নেপালি ভাষায় লেখা। মোদ্দা কথা, টুডে উনি, আই এম সিটিং হিয়ার ইনসাইড দ্য শিডিউল সিকিউরিটি অফ শিবপুরি অ্যামং দ্য সোলজার্স অফ নেপাল আর্মি, অর্থাৎ নেপাল আর্মির মধ্যে তিনি সিকিউরিটিতে যে ছিলেন, বুধবার রাত্রিবেলা তিনি সেটা কনফার্ম করেছেন। আসলে আমরা যেটা বলতে চাইছি যে ভারতেও ঠিক একইভাবে মোদী সরকারের আসার আগে মনমোহন সরকারের আমলে এই বিভিন্ন এনজিওকে, ফান্ডিং এনজিওকে কাজে লাগিয়ে ইন্ডিয়া এগেনস্ট করাপশন মুভমেন্ট তৈরি করা হয়েছিল। সেই মুভমেন্ট যেভাবে তৈরি করা হয়েছিল অর্কেস্ট্রেট হয়েতে, তাতে অরবিন্দ কেজরিওয়াল ছিলেন, যেরকম আন্না হাজারে ছিল সেরকমভাবে কিরণ বেদী ছিলেন এবং আরো অনেকে, এমনকি বাবা রামদেবও ছিলেন। এমন করে ইউথদের একত্র করা হলো যেন ইউপিএ 2 সরকার, যারা অনেক জনমোহিনী নীতি গ্রহণ করেছিল, সেই সরকারটাকে হাঁটানোর জন্যে একটা বড় রকম করাপশন হয়েছে। তখনকার সিএজি ছিলেন ইউপিএ 2 এর আমলে বিনোদ রায়। বিনোদ রায়কে এমন সমস্ত রিপোর্ট প্লেস করলেন, 1,75,000 টাকা, কোটি টাকা কোল স্ক্যাম হয়েছে। কানিমাজি জেলে গেলেন, টেলিকম স্ক্যানে আমরা দেখেছি পরিবারের অন্য লোকেরা জেলে গেলেন, এবং এইগুলো কিন্তু অর্ডার কিন্তু মনমোহন সিং সরকার আমলেই দিয়েছে। পরবর্তীকালে বিনোদ রায় বলেছিলেন তার নোশনাল ভ্যালু বলা হয়েছে, অ্যাকচুয়াল ভ্যালু বলা হয়নি, এটা ভুল হয়ে গেছে। কিন্তু অলরেডি দিল্লিতে ইন্ডিয়া এগেইনস্ট করাপশন যে মুভমেন্ট শুরু হলো, মোমেন্টাম গিয়ার আপ করলো 2011-12 থেকে, এবং সেইটাই কিন্তু কাল হয়ে দাঁড়ালো মোদী সরকার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ালো। এবং এইটা অর্কেস্ট্রেট হইতে ইউএসএ করেছিল, কারণ পরবর্তীকালে জানা গেল আমেরিকার সাথে পরমাণু চুক্তি করলেও পরমাণু চুল্লির যে জ্বালানির বিষয়গুলো, ইউরেনিয়াম, সেইগুলো ফ্রান্স থেকে বেশিরভাগ কেনা হয়, যেটা আমেরিকার ডিপ স্টেট প্রবলভাবে আপত্তি করে। তো এইভাবে রেজিম চেঞ্জের পেছনে বিভিন্ন মুভমেন্টকে কাজে লাগানো হয়, এনজিওকে কাজে লাগানো হয়, যেটা নেপালেতেও হয়েছে। এই ইন্ডিয়া এগেইনস্ট করাপশন যে মুভমেন্টটা তৈরি করা হলো ফরেন ফান্ডিং এনজিওকে কেন্দ্র করে, তাদের ক্ষমতায় বলিয়ান হয়েই কিন্তু শেষ পর্যন্ত মোদিজি, গুরুজি ক্ষমতায় এসেছেন এবং ভারতে পাকাপাকিভাবে ক্রোনি ক্যাপিটালের ফ্যাসিস্ট শক্তি, আমেরিকানাইজ শক্তি তার স্থাপন হয়েছে। সম্প্রতি একটু টুকটাক ঝামেলা হচ্ছে, ট্যারিফটা আবার যদি কমে যায় আবার গুরুজি ডাইভ মারবেন ট্রাম্পজির পায়ে। এখন কথা হচ্ছে অলি, প্রচণ্ড বা দেউবা, এদের করাপশন নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই আছে। অন্যদিকে যারা এই পর্যন্ত এই মার খাওয়ার হাত থেকে, আক্রান্ত হওয়ার হাত থেকে বেঁচে গেলেন, এক সময়
মাওবাদী করা বাবুরাম ভট্টরায় বা মাধব নেপাল তাদের পার্টি, তারা কিন্তু মার খাননি। এই বলেন্দ্র শাহ আপনারা লক্ষ্য করে দেখুন, তিনিও কিন্তু, তাকে তুলে ধরা হচ্ছিল নেপালের ভার দেওয়া হবে, তিনিও কিন্তু একজন র্যাপ গায়ক, ভোটে জিতেছেন কাঠমান্ডুর মেয়রের বেশি নয়। নেপাল বিস্তীর্ণ জায়গা, বিস্তীর্ণ গ্রাম, সেই গ্রামের মানুষ শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, যাদের ওপর ভর করে প্রচণ্ডরা দিনের পর দিন আন্দোলন চালিয়েছে, রাজতন্ত্র খতম করেছে, সেই রাজতন্ত্রকে পুনরুত্থানের জন্য কিছুদিন আগে রাজা জ্ঞানেন্দ্র সমর্থনে রাস্তায় মানুষ নেমেছিল। গণতন্ত্র সবসময় রাজতন্ত্রের ওপরের ধাপ বলে মানে সামাজিক বিজ্ঞানে বলা হয়। আমরা তো মানুষ ধাপে ধাপে উন্নত লাভ করছি, ঠিক রাজতন্ত্র অবসানের ফলে গণতন্ত্র আসে। গণতন্ত্র করাপশন মুক্ত গণতন্ত্র পৃথিবীতে প্রায় নেই বললেই চলে, সারা পৃথিবী জুড়ে গণতন্ত্রে করাপশন নেই এ ঘটনা কোথাও নেই। কিন্তু রাজতন্ত্রে থেকে তো গণতন্ত্র বেটার। এইবার আপনারা লক্ষ্য করে দেখুন কিভাবে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে হাসিনাকে বলল আপনি পালিয়ে যান, এখানেও অশোক রাজ যে আর্মি চিফ তিনি বললেন প্রধানমন্ত্রী ওলিকে আপনি পালিয়ে যান। এবং সেটার পরে ঠিক বাংলাদেশে যেভাবে হাসিনা সমস্ত জঙ্গি, মুসলিম জঙ্গি, আইসিস জঙ্গিদের জেলে রেখেছিল, তারা জেল ভেঙে পালিয়ে গেল। এই ক্ষেত্রেও যারা মন্ত্রী, যেরকম সঞ্জয় শাহ একজন মন্ত্রী, তিনি জেল ভেঙে পালিয়েছেন, তিনি করাপশনের দায়ে আজীবন তার কারাবাস ছিল, ডেটের জঙ্গিরা পালিয়েছে। এখন বলা হচ্ছে যে বিচারপতি সুশীলা কার্কিকে সরকারের প্রধানে বসানো হবে। হয়তো তিনি, আমরা যখন এই ভিডিওটা আপনারা দেখছেন, তিনি হয়তো প্রাইমারিভাবে বসেছেন। কিন্তু সুশীল সমাজ বা কিছু ইয়াং ছাত্র কি নির্ধারিত করতে পারে যে সরকারে কারা বসবে? তারা সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে খতম করে দিল, সরকারি সম্পত্তি ধ্বংস করলো, সমস্ত নথি ধ্বংস করলো, রিজার্ভ ব্যাংকে আগুন লাগালো। এত কিছু এমনিতে হয় না, আনরেস্টে হয় না। স্কুলের পোশাক পরে ছাত্রদের ডাক দেওয়া হলো, জলের বোতল টিফিন ক্যারিয়ার করে নিয়ে আসবে এবং তাদের একটা শিল্ড হিসেবে ইউজ করা হলো। তারপর কারা গুলি চালালো, 19-20 জন মারা গেল এবং গোটা ব্যাপারটা তার পরের দিনকে যেভাবে অর্কেস্ট্রেট হলো, এর পেছনে অত্যন্ত পাকা মাথা এবং শক্তি না থাকলে এটা হওয়া সম্ভব না। এটা ঘটনা যে প্রধানমন্ত্রী ওলি এবং শেরবাহাদুর দেওবা, এই নেপালি কংগ্রেস এবং নেপালি কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট লেনিনিস্ট, তারা শি জিনপিং বা এদের চীনের ঘনিষ্ঠ হয়েছিল, নেপালি কংগ্রেস ভারতের ঘনিষ্ঠ ছিল। এই ব্যাপারটা চায়নার দিকে চলে যাবে, আমেরিকা সেক্ষেত্রে হস্তক্ষেপ করেছে, এটা বাস্তব ঘটনা। এবং চাইনিজ এই হস্তক্ষেপের মধ্যে দিয়ে যে একটা প্রাতিষ্ঠানিক করাপশন তৈরি হয়েছিল নেপালের মধ্যে, ভয়ঙ্কর যারা রাজনৈতিক ক্ষমতায় থাকে তাদের পুত্রকন্যারা, নেপোকিট যাদের বলা হচ্ছে, তারা প্রচুর অর্থ করেছিল, তারা বিলাসী জীবনযাপন করছিল। এটাও সত্যি। ভিয়েতনামে গিয়ে আমি একই জিনিস দেখেছি। ভিয়েতনামে যারা কমিউনিস্ট পার্টি করেন তারা এই জীবনযাপন করেন, ভালো জীবনযাপন করেন। আর বিজেপির লোকেরা করেন না, আরএসএসের লোকেরা করেন না। জয়সা থেকে এলো? এই নীতিন গাডকারির ছেলে ইথানলের ব্যবসা করছে, সে কোথা থেকে এলো? অনুরাগ ঠাকুর কোথা থেকে এলেন? এরকম পরের পর এক সম্রাট চৌধুরী কোথা থেকে এলেন? বিহারের ডেপুটি সিএম। এদের যদি পোল খোলা যায় তো দীর্ঘ হবে। এবং ভারতের আরএসএসের একটা সেকশন দীর্ঘদিন ধরে নেপালে তারা আন্দোলন সংগঠিত করছে, মদত করছে, নেপালে যাতে রাজতন্ত্র ফিরিয়ে আনা যায়, অ্যান্টি কমিউনিস্ট একটা প্রোপাগান্ডা নিয়ে। এটা ভারতের মধ্যে থেকে আমি ফেলিওর বলবো না আমাদের অজিত ডোভালের, কারণ আরএসএস চাইছিল না নেপালে কোনো কমিউনিস্ট এবং কংগ্রেস মনোভাবাপন্ন এই নেপালি কংগ্রেস কিন্তু দিনের পর দিন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করেছিল। নেপালি কংগ্রেস বা নেপালি কমিউনিস্ট পার্টি ক্ষমতায় থাকুক, ভারত সরকার খুব একটা সম্ভবত চায়নি। হয়তো ভারত সরকারের কোনো একটা বিশেষত সংঘ তারা বারবার মনে করে নেপাল হিন্দু রাষ্ট্র এবং সেখানে রাজার আন্ডারে হিন্দুরা সুরক্ষিত ছিল, কমিউনিস্ট আন্ডারে নয়। যে কারণে যে সমস্ত সাংবাদিক বা ইউটিউবার যারা বিজেপির পক্ষে প্রচার চালায় তারা খুব উল্লসিত যে কমিউনিস্টদের জামাকাপড় খুলিয়ে বিদেশে রপ্তানি করে দেওয়া হয়ে গেছে। ঘটনা ভারতের প্রেক্ষাপট দিয়ে যদি বিচার করেন তাহলে ভিন্ন। প্রেক্ষাপটটা হচ্ছে
একেবারে মার্কিন সাম্রাজ্যবাদী যে শক্তি, ফান্ডিং এনজিওগুলো ঠিক যেভাবে ইন্ডিয়া এগেন্স্ট করাপশানের মধ্যে দিয়ে ইউপিএ গভর্নমেন্টের যে সমস্ত সামাজিক কাজ ছিল সেটাকে নস্যাৎ করে দিয়ে একটা ফলস ন্যারেটিভ তৈরি করে দিয়ে করাপশানের, যেগুলো এই 14 বছরে কানিমাজি থেকে শুরু করে মুরাসালি মারান কারোর বিরুদ্ধে প্রমাণ করা যায়নি, কেউ কনভিক্টেড হয়নি। ঠিক অরবিন্দ কেজরিওয়াল তার সাথে যোগ দিয়েছিলেন এবং তিনি চিফ মিনিস্টার হয়ে গেছেন, তারপর ফুটেও গেছেন, কারণ হচ্ছে তার লোকেদের আর বিজেপির দরকার নেই। ঠিক এইভাবে ইউথ এগেন্স্ট কারাপশান মুভমেন্টটাকে অর্কেস্ট্রেট ওয়েতে তৈরি করা হলো। বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশে এর মাধ্যমে যেটা হয়েছে, আমেরিকার যে এজেন্সিগুলো কাজ করেছে তারা ফাইনালি জামাত এবং মুসলিম শিবিরকে শাসন ক্ষমতায় এসছে এবং যার মাথায় বসে আছেন ইউনুস নামধারী একজন সুদখোর ব্যাংকার। তিনি অনেক টাকা শ্রমিকদের মেরে দিয়েছেন, কম পয়সা দিতেন, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় রয়েছে এবং তিনি ব্যাংকের আর্থিক দুর্নীতি রয়েছে। সেই রকম একজন লোককে দেশের মাথায় বসিয়ে রেখেছে, তিনি আদৌ নির্বাচন করার পক্ষেও নন। এইভাবেই চলছে, চলুক। আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত হতে পারে, কিন্তু তাদের দেশের প্রতি মমত্ববোধ ছিল না এটা নয়, তারা দেশ স্বাধীনতা করেছে, অংশগ্রহণ শুধু নয়, দেশ স্বাধীন করেছিল। এই জামাত বিরোধিতা আচরণ করেছিল। ঠিক নেপালে আজকে যে ঘটনা ঘটছে, আমেরিকা সেই কাজকে করে দেখিয়েছে তাদের সমস্ত উইংকে সক্রিয় করে, এবং অত্যন্ত সুনির্দিষ্টভাবে আরব স্প্রিংয়ের মাধ্যমে ওই ইজিপ্ট থেকে একেবারে পশ্চিম দিকে টিউনিশিয়া পর্যন্ত পরপর আফ্রিকান যে সমস্ত রাজ্যের সমৃদ্ধি ঘটেছিল, আর্থিক সমৃদ্ধি ঘটেছিল, উন্নততর দেশের এবং ইংরাজি শিক্ষিত সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল, ইন্টারনেট ব্যবস্থা প্রচারিত হয়েছিল, দেশগুলোকে বিশেষ করে লিবিয়া ইজিপ্টকে খণ্ড বিখণ্ড করে লুটেরাদের হাতে ছেড়ে দিয়েছে এই মার্কিন সাম্রাজ্যবাদ তার প্রাতিষ্ঠানিক অবস্থান বজায় রাখতে গিয়ে। ঠিক সেই কাজ তারা নেপালে করে দেখালো। কারণ হচ্ছে ভারত, তার সাথে চায়না এবং রাশিয়া সম্প্রতি এক হয়েছে। এই এক থাকবে না, এটা কিছুদিন বাদেই গুরুজি এই ট্রাম্পের এটা কমে গেলেই আবার গুরুজি অন্য রূপ গ্রহণ করবেন এবং চায়না একটা আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। শি জিনপিং একজন সম্রাটের মতো আচরণ করেন, সুতরাং এই অবস্থা বেশি দিন টিকবে না। কিন্তু সমস্যা যেটা হলো, এই জেনজি বলে যাদেরকে বলা হচ্ছে তাদেরকে কাজে লাগিয়ে ঠিক বাংলাদেশকে যেভাবে অশান্ত করা হয়েছে এনজিওদের মাধ্যমে, এবং তারাই আজ যে ক্ষমতায় এসে গেছে, বাংলাদেশে পড়াশুনো অন্যান্য লাটে উঠেছে, বাংলাদেশটা ভার্চুয়ালি সর্বনাশের দোরগোড়ায় চলে গেছে, বাংলাদেশের সাধারণ মানুষ সেটা বুঝতে পারছেন। ঠিক নেপালকে এই অবস্থা করে দেওয়া হলো। কোনো ছাত্ররা কোনো পার্লামেন্টে আগুন লাগায়, এর কি রাইটসটাকে আগুন লাগানোর মতো যে হিটলার লাগিয়েছিল, হিটলার রাইটসটাকে আগুন লাগিয়ে কমিউনিস্টদের ওপর দোষ দিয়েছিল জার্মানিতে, এবং তারপর হিটলার ক্ষমতা দখল করেছিল, আপনাদের মনে আছে সেটা। এবং এই সমস্ত মানুষের নির্বাচিত নন, কিছু এনজিওর মাধ্যমে, ঠিক ইউনুসের মতো, অথবা সুশীল সমাজ বলে যাদেরকে বলা হচ্ছে, কেউ এরা সুশীল নয়। আমরা মানে সুশীল সমাজ পশ্চিমবঙ্গেও দেখেছি, সেই সুশীল সমাজ যারা পরিবর্তনের পক্ষে ছিল এক ঝটকায় চলে গেছে সব তৃণমূলের দিকে। আর যে সুশীল সমাজ আমরা দেখেছি আমাদের কিরণ বেদি থেকে শুরু করে আন্না হাজারে, তারা চলে গেছে বিজেপির দিকে। সুতরাং এই সুশীল সমাজ কিছু না, এটা একেবারে আমাদের স্থাবক কিছু সরকারকে বসিয়ে দেবো, রেজিম চেঞ্জ করে দেবো, সৈন্য না নামিয়ে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে। এবং এই সমস্ত টেক জায়ান্ট, এই ফেসবুক, মেটা, ইউটিউব অর্থাৎ গুগল, লিঙ্কডইন অর্থাৎ আমেরিকান টেক জায়ান্টদের মাধ্যমে এই কাজ করা যে সম্ভব, এটা আজকে আমেরিকান ডিপ স্টেট আবার নতুন করে দেখালো। ঠিক এই কাজ তারা বাংলাদেশে করে দেখিয়েছে 2024-এর 5ই আগস্ট। ঠিক এই কাজ তারা এক বছর বাদে সেপ্টেম্বর মাসে করে দেখালো নেপালে। নেপালের প্রধানমন্ত্রী নেপালেই আছেন। গ্রামাঞ্চলে এখনও সাধারণ মানুষের, বিশেষত কমিউনিস্টদের জনসমর্থন যথেষ্ট আছে। সুতরাং শেষ পর্যন্ত 2-3টে শহর, কাঠমান্ডু,
বা পোখরা বা বীরনগর বা অন্য শহর দেখে এই মুহূর্তে বলা বা বোঝা সম্ভব নয়। তবে নেপালের সাধারণ মানুষ একটা ভয়ঙ্কর আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এবং সামগ্রিকভাবে যে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে সেটা 2015 সালের নেপালের ভূমিকম্পর থেকেও সাংঘাতিক বলে আমার মনে হয়। যে কথা আমি বাংলাদেশ সম্পর্কে বলেছিলাম ঠিক একই কথা নেপাল সম্পর্কে বলছি এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। ইট ইজ নট এ মুভমেন্ট, ইট ইজ এ প্ল্যান্ড অ্যান্ড ডিজাইনড টু চেঞ্জ দ্য রেজিম actually, orchestrated by some American agency and some Western agency for their own purpose. তাদের নিজের স্বার্থের জন্যে তারা এইভাবে রেজিম চেঞ্জ করে দেখাচ্ছে। ঠিক আরব বসন্ততে যেভাবে তারা রেজিম চেঞ্জ করেছিল, আপনারা জানেন কিছুদিন আগে নারী স্বাধীনতার নামে ইরানেও একটা রেজিম চেঞ্জের চেষ্টা চলছিল, যে চুল রাখবো না, মুখ দেখাবো। হ্যাঁ, ইরান সেটাকে দমন করেছে, হয়তো অত্যন্ত বিশ্রীভাবে কিছু দমন করেছে। একসময় রেজিম চেঞ্জের ডাক উঠেছিল চায়নাতেও, কিন্তু আমেরিকা তাদের সাথেই রেজিম চেঞ্জগুলো বারবার করার চেষ্টা করে। এই বলে সকলকে সতর্ক করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই এপিসোডটি ভালো লাগলে আপনারা বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।